মানুষটার সম্পর্কিত যে মানুষগুলো আছে সকলেই যেখানে কল্যাণ করে। খেয়াল করেছেন অনেক শিল্পীর সদস্যপদ ছেড়ে দেওয়া হয়েছে বা সদস্যপদ বাতিল করা হয়েছে, এই বিষয়ে আপনি একজন শিল্পী না দেখেন, এটা সদস্যপদ বাতিল করার যিনি এখতিয়ার রাখেন সভাপতি, সেক্রেটারি, ওনারা ওনাদের জায়গা থেকে এটা কীভাবে করেছে এটা ওনারা ভালো বলতে পারবে। কিন্তু আমি বলবো যে আপনি যাকে শিল্পী বানিয়েছেন, আপনি তো বুঝে শুনেই তাকে শিল্পী বানিয়েছেন, কিন্তু পরবর্তীতে যদি তার সদস্যপদ বাতিল হয়, এটা কিন্তু দেখেন একটা ফিল্মে যখন একটা হিরো, একটা হিরোইন, একটা মানুষ যখন ফিল্মে আসে তার স্ট্রাগেলটা কিন্তু অনেক বেশি। এই স্ট্রাগেলটা করে সে কিন্তু ধাপে ধাপে শিল্পী সমিতির সদস্য হয় এবং ধাপে ধাপে কিন্তু এই সম্মানটা তিনি অর্জন করে। হুট করে হঠাৎ করেই যখন তার শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল হয়ে যায়, এটা যে মানুষটা বাতিল হয়ে যায় সে মানুষটা প্রতি এর কষ্টটা কতটুকু কঠিন। এবং দেখেন যাদের বাতিল হয়েছে প্রায় মানুষগুলোর সাথে আমি কথা বলেছি, সবাই কিন্তু কথা বলার সময় অনেক কান্না করে দিয়েছে যে রাসেল ভাই আমার শিল্পী সমিতির সদস্যপদটা বাতিল হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু আবার ফিরে পেয়েছেন এবং আমি বিশ্বাস করি এবং আশা রাখি এবং আরও যারা আপনার এঙ্গেজ হয়ে আছেন, যাদের সদস্যপদ বাতিল করা আছে, ওনারাও আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন। কোনটার সময় বলা হয়েছিল যে উঁচু পরিমাণ সিনেমা দেখা যাবে, ওইটা অনেক হয়তো অনেক কিছু হয়ে গেছে, আপনি ভিডিওটা শেষ করেছেন, এরপর থেকে আর আপনার কাজের সম্পর্কে আমরা জানি না। আমার কাজের সম্পর্কে আপনি কেন জানবেন? আপনি ইউটিউবে রাসেল মিয়া লিখলে যে আমার ইউটিউবে দেখবেন আধা ঘন্টা পর্যন্ত স্টল করলে খালি রাসেল মিয়ার কাজই দেখবেন। এই যে কিছুদিন আগে আমি একটা নাটক করছি, নাটকটা ট্রেন্ডিং 2-3-তে আসছে। নাটক করছে আম্মা জান, আমি মৌসুমী হামিদ, আমরা করেছি। এটা তো মনে হয় যে আমি গতকালকে দেখলাম যে প্রায় 1 মিলিয়ন কন্টিনিউ কাজ করতেছি। আর সিনেমা তো এই যে আমার ঈদের পরই আমার একটা ছবি রিলিজ, মনের শেষ কথা। এরপরে আমি করতেছি দিলগিটি, গোয়ার, আমি তো কাজে ব্যস্ত। আর আপনি যদি ইউটিউবে রাসেল মিয়াকে সার্চ না করেন, আপনি যদি টিভি পর্দায় না বসে থাকেন, তাহলে আপনি আমাকে কীভাবে দেখবেন? সিনেমার বিষয়ে বলতে সেই সিনেমার নামই তো বললাম, গিরগিটি, গোয়ার, ধাপে ধাপে আসতেছে। এখন ঈদে তো মনে করেন আমি ছোট শিল্পী, আমি ছোট মানুষ, আমার যোগ্যতাটা এখনও ওই জায়গাতে এসে দাঁড়ায় নাই যে ঈদে আমার ছবি রিলিজ আমি করব। তবে আমি বিশ্বাস করি এবং আমার যে শ্রোতারা আছে যারা আমাকে ভালোবাসে, বিশ্বাস করি ঈদে রাসেল মিয়ার ছবিও খুব জমজমাটভাবে ইনশাআল্লাহ রিলিজ হবে। এই ঈদে রিলিজ হচ্ছে না, আমার এই ঈদের পরেই আমার একটা ছবি আসতেছে এবং কোরবানি ঈদে আমার ছবি আছে ইনশাআল্লাহ। সেখানে রাসেল ভাইকে কোন চরিত্রে দেখা যাবে? কিরকম আপনি আমাকে যতগুলা প্রশ্ন করছেন, মানে রাসেল মিয়া সম্পর্কে আমি বলি, রাসেল মিয়া সম্পর্কে না জেনে আপনি সবগুলা প্রশ্ন। আমি যে ছবিতে কাজ করব অবশ্যই ওই ছবির গল্পটা রাসেল মিয়ার উপর হইতে হবে। আমি যে ছবিতে পারফর্ম করব ওই ছবিটার কেন্দ্রবিন্দু অবশ্যই ভূমিকাটা রাসেল মিয়ার থাকতে হবে। তো এখানে বলারই অবকাশ থাকে না যে আমি আসলে ওইটা আপনি তো কেন্দ্র চরিত্রেই থাকবেন, মানে আমি ওইটা বুঝাই না। আমি বুঝাচ্ছি যে আপনি সাধারণত মানবিক যে চরিত্রগুলো সেগুলোতে কাজ করে থাকেন। আমি বলতে চাচ্ছি যে সামনে যে প্রজেক্টগুলো আসতেছে সেখানে কি ওরকম টাইপের না, এখানে আপনার আমার যে গোয়ার ছবিটা আসতেছে, এখানে আমি রাসেল মিয়াকে একটা ভিন্ন লুকে দেখবেন, একটা মাফিয়া লুকে, একটা অনেকে বলে যে আমি যখন শুটিং করি, এটা পুরো শুটিং শেষ হয় নাই, অনেকে বলতেছে যে রাসেল ভাই এই অ্যাট্রাকটিভ লুকটা এবং এই পারফর্মটা, এই ভেরিয়েশনটা আপনি নিয়ে আসছেন। আমি বলবো যে আমার গোয়ার যে ছবিটা আসতেছে, এই ছবিটা আমার মনে হয় যে বাংলাদেশের 20 কোটি মানুষের ছবি হবে এবং এটা একটা অন্য ধারার ছবি এবং একটা ফুল অ্যাকশন ছবি। এবং যে ছবিটার জন্য আমি সারাটা জীবন স্বপ্ন দেখেছি যে আমার দর্শক আমাকে অ্যাকশন লুকে দেখতে চায়, অ্যাকশন ছবি দেখতে চায়, সেই স্বপ্নটা আমার পূরণ হবে, আমার দর্শকেরও পূরণ হবে গোয়ার ছবি। তারপরে আপনার চরিত্র ভেঙে আপনি নতুন একটা কিছু, এইটা একদম নতুন একটা লুক হয়েছে। আচ্ছা, এনে একটা কথা বলছিল ডিপজল ভাই, একটা কথা বলছিল যে টাকা দিয়ে ভোট কেনার কোনো চেষ্টা চলতেছে নিপুণের পক্ষে, এরকম একটা কথা বলছিল গতকাল। এইটা শুনুন, আমি শ্রদ্ধা রেখেই বলবো, শ্রদ্ধেয় ডিপজল ভাই, আমি শ্রদ্ধা রেখেই বলবো, শিল্পীদের টাকা দিয়ে কেনা যায় না। এবং দেখেন শিল্পীরা কিন্তু, আপনারা আসলে আমাদের সম্পর্কে কতটুকু জানেন আমরা জানি না, শিল্পীরা কিন্তু যেদিকে তাকায় সেদিকেই তাকায়। আজকে আমি একটা সিঙ্গেল নাটকের শুটিং করে আসছি, আমি
28,000 টাকা আমি নিয়ে আসছি। গতকালকে আমার শুটিং আছে, ঈদের আগে আমার আরও 3 দিন শুটিং আছে। এই টাকা কে খাবে? শিল্পীদের 30,000 টাকা 20,000 টাকা দিয়ে শিল্পীদের কিনে ফেলবে, এইটা আমি বিশ্বাস করতে রাজি না। আর শিল্পী সমিতি নির্বাচন মানে শিল্পীরা ভোট দিবে এখানে। আমার মনে হয় না যে এই কথাটা সত্য বা এই কথাটা সঠিক। টাকা দিয়ে শিল্পীদের ভোট কেউ কিনতে পারে না এবং কেউ কেনার চেষ্টাও করে না। ইতিমধ্যে নিপুণ আপা একটা কথা বলতেছে যে ইফতার খাইয়ে আমার নামে বদনাম করতেছে, আসলে এটা কতটা সত্য? এইটা আমিও দেখছি, ভোটের মাঠে যখন দুইটা পক্ষ থাকবে তখন একটু এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকে একটু বলা বলি হবে। না দেখেন একদম বরাবরের মতো নির্বাচন হলো, ওই নির্বাচনের মধ্যে কিন্তু কোনো মজা নাই। একটু আমি কথা বলবো, একটু উনি কথা বলবে, মানে আবার দেখবেন যে 19 তারিখের পরে 20 তারিখে দুজনের সাথে একই সাইডে শুটিং করতেছে। অর্থাৎ এইটা থাকবেই। ইতিমধ্যে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা জয়লাভ করলে আমরা আবাসন স্থল তৈরি করে দেবো, আমরা ফ্ল্যাট বানিয়ে দেবো, আমরা প্লট দিব, এরকম আমরা কিন্তু আসলে বলতেছি। যেরকম ড্যানি ভাই বলতেছে আমি যদি নির্বাচনে জয়লাভ করি ওখানে আমি প্লট করে দিব, নিজের উদ্যয়নে নিজের অর্থায়নে করে দিব বা গভর্নমেন্ট তৈরি করে দেবো। আমি এই কথাটা বলি, আজকে সারাদিনে কখন বৃষ্টি হবে আপনি কি বলতে পারবেন? কখন মেঘ হবে এটা কি বলতে পারবে? একটা নির্দিষ্ট সময় কিন্তু মেঘ বৃষ্টি এটা হবে, যে করবে সে কিন্তু কখনো বলবে না। এখন আমার কথা হলো আমি একজন মানুষের জন্য একটা কিছু করবো, আমি কখনোই বলবো না আমি এটা করবো এটা করবো। যারা করে তারা কিন্তু খুব বেশি বলে না। আর আমার কথা হচ্ছে ইশতেহারের মধ্যে এটা বলতেই পারে এবং বলবে, ওনারা করবে। যদি ওনারা আগে যা বলে তা না করে, আপনারা তো পরবর্তীতে আসেনি সাংবাদিক ভাইয়েরা, আপনারা বলবেন যে আপনারা তো তা বলেছিলেন কিন্তু করেননি। এবারে জয়লাভ করার সম্ভাবনা কোন প্যানেলটা আছে একটু বলুন। আপনি একজন প্রার্থী, আপনি জিজ্ঞেস করতে পারেন। তারপরও আমি প্রার্থী হিসেবে কি বলছি, আমি প্রার্থী হিসেবে আমি বলবো যে ভালো মানুষ জয়যুক্ত হোক, শিল্পীদের কল্যাণে কাজ করুক, ভালো সিনেমা নির্মাণের পক্ষে কাজ করুক। আর এখানে অভিযোগ প্রায় উঠে আসছে যে এখানে নির্বাচন এক পক্ষে জিতলে অপর পক্ষে সদস্যত্ব পদকে মানে খারিজ করে দেওয়া, এটাই কি আসলে কি রাজনীতি, মানে এটাই কি তাদের কাজ? দেখেন আমি একদম দুই পক্ষকেই এবং আমার সম্মানিত যিনি সেক্রেটারি এবং সভাপতি হবেন, আমি এই দুইজনকেই এবং পুরো প্যানেলকেই আমি একদম পায়ে হাত রেখে বলবো যে আল্লাহর হস্তে শিল্পীদের সদস্যপদ বাতিল করেন না। আমার কথা হইল একটা শিল্পী অন্যায় করছে, ওনারে ডাইকাই না, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি শাসন করেন, আপনি তাকে পর্যাপ্ত শাস্তি দেন, কিন্তু শিল্পী সমিতি থেকে তার সদস্যপদটা বাতিল করে এটা আল্লাহর রাস্তায় আমি বলবো। কারণ একটা শিল্পী অনেক ভীষণভাবে কষ্ট, এবং কি পাবলিকেও তো খারাপ বলে না, পাবলিকও বলে যে এর শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল হয়ে যায়, এটা তোমাদের কেমন শোনে? এটাও পাবলিককেও একটু আমরা একটু নাক ছিটকাছিটকির মধ্যে পড়ে যাই। মানে একটা তামসার মতো দেখি তারা। হ্যাঁ, এটা তো আছে। আসলে লাস্ট দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনার ঈদ কীভাবে কাটান বা ঈদের দিন আমি দিব ইনশাল্লাহ এই প্রশ্নটার জন্য গিফট দেওয়া উচিত আমি মনে করি। কারণ ভালো প্রশ্ন, ভালো কথা আমি শুনতেও পছন্দ করি, আমি বলতেও পছন্দ করি। দেখেন গত বছর আমি আমার যে কোনো কারণে আমার মন খারাপ ছিল, আমি আমার নিজ জেলায় আমি ঈদ করেছি রোজারি। গ্রামের বাড়িতে সবাই সবার মতো করে ব্যস্ত, যখন আমি যাই আমার কাছে সবাই চলে আসে। তো আমি আপনার কথাটা একটু আপনি খেয়াল করেন এবং আমার যে অডিয়েন্সটা আপনারা শুনবেন, আমার এই রাসেল মিয়ার কথাটুকু আপনারা শুনবেন। তো আমি 10:30টার দিকে আমার গ্রামের বাড়ির পাশে একটা মাদ্রাসাতে আমি যাওয়ার পরে আমি দেখলাম যে দুইটা বাচ্চাটার বয়স একটা হবে 8, একজনের হবে 9, ওনারা দুজনেই হাবিজি পড়তেছে। আমি দেখছি একটা কোনার মধ্যে বসে তারা গোকড়ায় কাঁদতেছে। আমি কী ব্যাপার বাবা, তোমরা কাঁদতেছো না? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব তো ওনার বাসায় গেছে, বাড়ির বাসায় গেছে। পরে আমি বললাম রোজা সবগুলো রেখেছি, আমি সবগুলা সেহরি খেয়েছি, সবগুলো ইফতার করেছি, তুমি ঈদের দিন কাঁদতেছো কেন? পরে বললো যে দেখেন আমার সাথে যারা ছিল আমার সব বন্ধুদের নেওয়ার জন্য বাবা, তাদের বাবা আসছে, তাদের মা আসছে, কারো মামা আসছে, খালা আসছে, খালু আসছে, কিন্তু আমাদের দুজনকে নেওয়ার জন্য কেউ আসে নাই। বলে দেখি সে কাঁদতেছে। পরে আমি বললাম ও রেগুলার যে পাঞ্জাবিটা পরে ওইটাই পরলো। পরে আমি বললাম ও কাঁদতেছে, আর আমিও তো খুব আবেগী মানুষ, আমিও মানে ধরে রাখতে পারিনি। পরে আমি বললাম আমার সাথে চলো। ঈদের দিন আমি আমার উপজেলায় আপনার মার্কেটে নিয়ে গেছি, একটা দোকানও খোলা না। তো যেহেতু আমার নিজ উপজেলা, এটা ঢাকার শহর না, আমি ফোন করে ওই যে দোকান মালিককে আনাইছি যে আপনি আসেন। তো ওদের
সাইজের 2টা পাঞ্জাবি, কিছু জামা কাপড় আমি কিনলাম, আমার সাথে বাসায় নিয়ে আসলাম, ওদের সাথে খাবার দাবার খেলাম, রাত্রেও আমার সাথে তাদেরকে আমি রেখে দিলাম। আমি এই বছর আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি একটা আবেদন করেছি, এবং এই আমার আবেদনের সাথে কিন্তু দেখেন চলচ্চিত্রের অনেক নায়িকা, যেমন ধরুন শিরিন শিলা, রত্না কবির, এই যে ভণ্ড ছবির যে নায়িকা ছিল আমার শ্রদ্ধেয় তামান্না আপু, এবং অনেক হিরো সবাই কিন্তু সারা ফেলছে। আপনারা দেখুন ফেসবুকে স্ট্যাটাসটা ঘোরাঘুরি করতেছে। আমি ফেসবুক স্ট্যাটাসের মধ্যে লিখেছি যে আমাদের যে বাড়ি, আমাদের বাসার পাশে যেই মাদ্রাসাটা আছে, আমরা ঈদের নামাজ পড়ে বা নামাজের আগে ওই মাদ্রাসায় গিয়ে খোঁজ নিব যে কোনো এতিম বাচ্চা আছে কি, যদি থেকে থাকে তাহলে নিজ দায়িত্বে ওই বাচ্চাটাকে আমাদের বাসায় নিয়ে আসবো, সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রে খাবার তাকে খাওয়াবো, এবং নিজের সন্তানের সাথে মেহমান হিসাবে তাকে রাত্র আমরা রেখে দিই। ফেসবুকে তো খুব আলোড়ন সৃষ্টি করছে এই ক্রিয়াটা, এবং সবাই খুব প্রশংসা পজিটিভভাবে। আমি পাশাপাশি একটা কথা বলছি, দেখেন একটা পরিবারের 7 জন সদস্যের মধ্যে আপনি একটা এতিম বাচ্চাকে যদি মানে খাওয়া দাওয়া করায় 3 বেলা, এটার জন্য আলাদা কোনো আপ্যায়নের দরকার হয় না। 7 জনের যে খাবার, ওই খাবার থেকে একটা বাচ্চা এমনি খেতে পারে। দরকার আমার সুন্দর একটা মানসিকতা। আমার কথা হইলো, আমি রাসেল মিয়া বা আরও যারা স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ আমাদেরকে করেছে, আমরা যারা স্বয়ংসম্পূর্ণ, আমরা বেঁচে থাকতে 30টা রোজা রাখার পরেও একটা এতিম বাচ্চা মাদ্রাসায় বসে বসে কাঁদবে, এটা হইতে পারে না। আমরা তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে ঈদ করি। আমি লাস্ট বলেছি যে আমরা যদি এই উদ্যোগটা গ্রহণ করি, তাহলে এই বাংলাদেশে এবং বহির্বিশ্বে অনেক মুসলিম দেশে কোনো এতিম বাচ্চা আপনার ঈদের দিন মানে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে। দেখেন আমি সবগুলা ছবি দেখব, সবগুলার পক্ষে আমি কথা বলবো। আমি বিশেষ করে যে ছবিটা রাজকুমার রিলিজ হচ্ছে, এই ছবির যিনি নির্মাতা, এই ছবির যিনি প্রযোজক আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং এই ছবির যিনি লিড কাস্টিং শাকিব ভাই, আমি দেখেন বলবো যে 13টা ছবি রিলিজ হচ্ছে, একজন শাকিব খানই কিন্তু সবগুলা সিনেমা হল নিয়ে নিবে। এবং দেখেন শাকিব খানের কিন্তু কাউকে গিয়ে বলতে হবে না যে আমার ছবিটা আপনারা নেন, হল মালিকরা নিজেদের হল বাঁচানোর জন্য শাকিব খানের ছবি নিন। আমি বলবো পার্সোনালি, এটা আমার ভালোবাসার জায়গা থেকে আমি বিনয়ের সাথে বলবো যে দেখেন শাকিব ভাই এবং এই যে রাজকুমার টিম যারা আছেন, আপনারা এই বাকি ছবিগুলোকে একটু ভাগাভাগি করে দেন, যেন ওনারাও 2-4টা হল পায়, ওনারাও যেন হলে ছবিগুলো রিলিজ করতে পারে। কারণ শাকিব খান আনডাউটলি বাংলাদেশের একজন সুপারস্টার, এবং উনি চলচ্চিত্রের বাহক, এটা সত্য কথা, এটা মিথ্যা নয়। কিন্তু যিনি বাহক, ওনার কিন্তু অনেক দায়িত্ব থাকে। যিনি ধরেন যাকে সবাই ভালোবাসে, তার কিন্তু একটা আলাদা দায়িত্ব থাকে যে আমাকে যেহেতু সবাই ভালোবাসে, আরও যারা আমার পাশে আছে তাদেরকেও যেন মানুষ ভালোবাসে, এই ব্যবস্থাটা কিন্তু আমারই করে দিতে হবে। তো আমি সেই জায়গা থেকে বলবো সবাই যেন মোটামুটি কিছু শাকিব খান হল পাক, অর্ধেক হল উনি নিয়ে নেন, কিন্তু বাকি হলগুলো সবাই যেন পায়, সবার ছবি যেন রিলিজ হয়, ঘুরে ঘুরে প্রত্যেকটা প্রেক্ষা গিয়ে যেন প্রত্যেকটা ছবি চলে, এটা আমার আবেদন থাকবে। আমার দর্শকদের বলবো, ঈদে আপনারা টেলিভিশনে তো দেখবেনই, যদি কোনো কারণে মিস করেন ইউটিউবে অবশ্যই রাসেল মিয়া লিখে আমার ঈদের যে নাটকগুলো আছে সবগুলো দেখবেন। এবার আমি কিছু ট্রেন্ডি নাটক করেছি, এবার ঈদে যেটা আমি জীবনও কল্পনা করি নাই, নাটকের মধ্যে অ্যাকশন লুকের কিছু নাটক করেছি, আপনারা এগুলো দেখবেন। আর ঈদের পর আমার ছবি রিলিজ, অবশ্যই তখন আমি আপনাদের নিয়ে আমার ছবি সম্পর্কে। থ্যাংক ইউ।